স্বাগতম সকলকে আমাদের আজকের এই ক্লাসটিতে। আমরা আজকের ক্লাসে সমাধান করব ঢাকা বোর্ড 2025-এর এমসিকিউ যে প্রশ্নগুলো সেগুলো আমরা বিস্তারিত প্রত্যেকটা বুঝে বুঝে অ্যান্সার বের করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তো এটা সেট হচ্ছে ক নাম্বার সেটের জন্য আমি করাচ্ছি। সব তো ঠিকই আছে প্রশ্ন, শুধু হয়তো সেট ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে, তো তোমরা মিলিয়ে নিও সবাই। তো কতে বললো যে 1 নম্বর প্রশ্নে বললো লগ √5, এটা হচ্ছে লগের নিচে, আর হচ্ছে 125 এর মান নির্ণয় করো। √5 হচ্ছে লগের একদম বেস হিসেবে আছে। তাহলে আমরা যদি এটার মান নির্ণয় করি, আমাদের ডাকটা কি ছিল? লগ √5 125। তো এক্ষেত্রে আমরা কি করব? আমরা এগুলো অবশ্যই পারি। এখানে 125কে আমরা ভাঙবো, ভেঙে কত বানাবো? এই বেজের মতো √5। তাহলে 125কে যদি ভাঙা হয় 5 দ্বারা ভাঙলে কত পাবো? 5 5 5 25-এ 125। আবার যদি 5 দ্বারা ভাঙি 5 5 25। তাহলে 125কে ভাঙলে আমি 5 পাচ্ছি কয়টা? 1 2 3। তাহলে আমি 5 পাচ্ছি 3টা। তো প্রত্যেকটা 5 আমরা জানি যে এক একটা আস্ত সংখ্যা 2টা করে কিন্তু √5 পাওয়া যায়। তাহলে এই 5 থেকে আমি রুট পেলাম 2টা, এখান থেকেও কয়টা পাবো? 2টা। আবার এই 5 থেকেও কয়টা রুট পাবো? 2টা। তাহলে আমার √5 কয়টা হলো? 6টা। তাহলে এখন আমরা করতে পারি লগ √5, এখানে আমরা দিতে পারি √5 6। আচ্ছা, এখন এই পাওয়ারে যেটা থাকে সেটা লগের নিয়মে কোথায় আসে? সামনে আসে। 6 লগ √5 √5। তো লগ এরকম সূত্র আছে যে লগ এ যে বেস আর এখানের মান যদি মিলে যায় তাহলে এর মান কত হয়? 1 হয়। তাহলে এখানেও √5 এখানেও √5, এর মান হচ্ছে 1। তার মানে আমরা অ্যান্সার কত পাচ্ছি? 6। তাহলে প্রথম এমসিকিউ এর জন্য আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 6। আচ্ছা, এবার যদি আমরা 2 নম্বরটি দেখি, 2 নম্বর বলছে এটি অনুপাতের একটি অঙ্ক, যে 3:8, এখানে ডাবল অনুপাত Z:32। আচ্ছা, তাহলে আমাদের ডাক হচ্ছে 3:8 অনুপাত Z:32। এই ডাবল অনুপাতকে কিন্তু আমরা সমানও ধরতে পারি, সমান চিহ্ন। আর নর্মালি অনুপাত মানে হচ্ছে কি? তুলনা করা, ভাগ করা। তাহলে এই 3:8 এটাকে আমরা লিখতে পারি 3/8। আর এইখানে যেহেতু ডাবল অনুপাত আছে সেটাকে আমরা সমান চিহ্ন ধরি। তাহলে এখানে হবে কত? সিঙ্গেল অনুপাত মানে কি? একটা অনুপাত মানে ভাগ। তাহলে Z/32। তো এবার যদি আমরা আর গুণ করি তাহলে কত পাবো? 8Z = 3 × 32। তাহলে Z দ্বারা ভাগ করে দিলে কত হবে? 8। তাহলে Z = তাহলে এটা ক্যালকুলেশন করলে কিন্তু আমরা আনসার পাবো কত? 12। তাহলে আমরা 12 কোন অপশানে আছে? হ্যাঁ, 12 আছে। 12 হচ্ছে গ নাম্বার অপশান, Z এর মান হচ্ছে 12। আচ্ছা, এবার 3 নং অবজেক্টিভে বলেছে যে বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকা 6 বছরের সরল মুনাফা কত টাকা হবে? সরল মুনাফা বলল। তাহলে এক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে মুনাফার হার 9%, তারপর হচ্ছে 9% মুনাফায় 5,000 টাকার, 5,000 টাকা হচ্ছে আসল টাকা, 6 বছরের সরল মুনাফা কত? 6 বছর হচ্ছে আমাদের সময়। তাহলে আমরা যদি 3 নম্বর অবজেক্টিভটি সমাধান করি, এক্ষেত্রে মুনাফার হারকে কি ধরে? আর হচ্ছে কত? 9%। তো পার্সেন্ট মানে আমরা কি জানি? 100/9। আসল কত? আসল হচ্ছে পি। আসল পি সমান হচ্ছে 5,000 টাকা। আর সময় যেন কত দেওয়া ছিল? সময় হচ্ছে 6 বছর। সময় এন হচ্ছে 6 বছর। তো এক্ষেত্রে আমাদের কাছে মুনাফা জানতে চাইলো, সরল মুনাফা কত? তো সরল মুনাফার সূত্র আমরা কি জানি? সরল মুনাফার সূত্র I = হচ্ছে PNR। তাহলে আমাদের পি হচ্ছে 5,000 টাকা, এন হচ্ছে 6 বছর, আর হচ্ছে কত? 100/9। তাহলে এই 2 শূন্য যদি আমরা 5,000-এর 2 শূন্যর সাথে কেটে ফেলি, 50, 6 আর 9 গুণ করলে কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব 2700 টাকা। এত টাকা। তাহলে দেখি অ্যান্সার কত আছে। হ্যাঁ, 2700 টাকা কিন্তু উত্তরে আছে। তাহলে এটা হচ্ছে 3-এর উত্তর। তো 4-এ বলল x² = 9x এর সমাধান সেট নিচের কোনটি?
আচ্ছা, তাহলে এর সমাধান সেট আমরা বের করি। এক্স স্কোয়ার সমান 9x, তাই তো ছিল? তাহলে সমাধান সেট বের করা মানে হচ্ছে এর সমাধান বের করা। তাহলে এই 9xকে আমরা এই পাশে নিয়ে আসবো, এদিকে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হলো। তো এখান থেকে যদি একটা এক্স কমন যায় তাহলে আমাদের কি আসবে? এক্স মাইনাস 9। তার মানে একবার এক্স সমান সমান কী হবে? এই যে একবার এক্স সমান সমান কী হবে? 0 হবে, এবং আরেকবার হবে এক্স মাইনাস 9 সমান 0। তাহলে এক্স সমান সমান কত হলো? 9। তাহলে এক্সের মান একবার আমরা 0 পেলাম, একবার 9 পেলাম। তাহলে সমাধান সেটে আসবে কত? 0 আর 9। সমাধান সেট বলছে দ্বিতীয় বন্ধনী। এই যে ক নাম্বারটা হবে 0 এবং 9। 5 নাম্বারটা আমি চিত্রেই বুঝিয়ে দিচ্ছি। এখানে বলা আছে উপরের চিত্রে পি আর এস এর মান কত? কোণ পি আর এস। তাহলে আমরা যদি এই মাঝখানেরটা আরটা যদি কোণ হয় পি আর এস, পি আর এস, তার মানে এই কোণের মান কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো এক্ষেত্রে ত্রিভুজটা কিন্তু সমদ্বিবাহু, চিত্রেই কিন্তু উল্লেখ করা আছে এই যে এই বাহু সমান এই বাহু। আচ্ছা, আরেক এই সমদ্বিবাহু তারা যে কোণটা উৎপন্ন করছে সেটা হচ্ছে কত? 40 ডিগ্রি। তাহলে ত্রিভুজের দুইটা বাহু যদি সমান হয়, এর সন্নিহিত যে দুইটা কোণ থাকে, মানে বাহুর সাথে যে লেগে থাকে যে দুইটা কোণ, এই দুইটা কোণও সমান থাকে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে এই একটা যদি 40 ডিগ্রি হয়, এই বাকি দুইটা মিলায় কত হবে? আমরা জানি ত্রিভুজের 3 কোণ কত? ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180। তাহলে একটা হচ্ছে আমার 40 ডিগ্রি, আর বাকি দুইটা সেম সেম, তাহলে আমরা ধরলাম এক্স এক্স, যেহেতু দুইটাই সমান কোণ, সমান কত হবে? 3 কোণের সমষ্টি 180। তাহলে আমরা পেলাম ওই পাশে 40 মাইনাস হয়ে যাবে, আর এই পাশে 2x সমান 140। তাহলে এক্স আমরা কত ডিগ্রি পাবো? 70 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা এই কোণগুলো কত ডিগ্রি করে পেলাম? 70 ডিগ্রি। এটাও 70, এটাও 70। যেহেতু ত্রিভুজের দুইটা বাহু সমান, তার জন্য এদের যে সন্নিহিত নিচের কোণ, এদের সন্নিহিত না, মানে এই দুইটা বাহুর জন্য পাশে যে দুইটা কোণ, সেই দুইটা কোণও সমান। আচ্ছা, তাহলে এখন আমাদের জানতে চাইছে এটা। তো এই যে কোণটা, এটা কিন্তু এই ত্রিভুজের জন্য একটা বহিস্থ কোণ। তো আমরা বহিস্থ কোণ কি জানি? যে ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান। তাহলে এটা যদি বহিস্থ হয়, এর অন্তস্থ বিপরীত কোণ দুটো কি হচ্ছে? এইটা আর এইটা। তার মানে 70 আর 40 যোগ করলেই কিন্তু আমি এর বহিস্থ কোণ পেয়ে যাব। তাহলে 70 আর 40 যোগ করলে কত হয় আমাদের? 110। আচ্ছা, এবার 6 নম্বর অঙ্কে বলা আছে, মানে 6 নম্বর এমসিকিউ বলা আছে 2x + 3y = 2 সমীকরণে x = -2 বসালে সমীকরণের প্রাপ্ত বিন্দুটি কোন চতুর্ভাগে পড়ে? আচ্ছা, তাহলে আমরা কি করব? যে 2x + 3y = 2 সমীকরণটি আগে লিখব। আমি এখানে বিস্তারিত সমাধান করে দেখাচ্ছি, পরীক্ষাতে কিন্তু আরও শর্টকাট করে করা লাগবে, কারণ বিস্তারিত না করলে অনেকেই যারা বিগিনার আছে তারা কিন্তু বুঝবে না। তাহলে আমরা এক্স এর মান কত বসাবো? -2। তাহলে এক্স এর মান যদি আমি -2 বসালাম 3y = 2, তাহলে আমাদের কত হলো? -4 + 3y = হচ্ছে 2। তাহলে -4 এর পাশে গেলে +4, মানে 3y = 6 হয়ে যাবে। তাহলে y = আমরা কত পেলাম? 2। তাহলে এক্ষেত্রে আমরা যে বিন্দুটা পেলাম সেটা হচ্ছে এক্স কত বসালাম? এক্স হচ্ছে -2, এই যে এক্সের মান আমরা -2 বসিয়েছিলাম। আর ওয়াই কত পেলাম? ওয়াই হচ্ছে 2। তাহলে এই বিন্দুটা কোন চতুর্ভাগে পড়ে নর্মালি? তাহলে আমরা চতুর্ভাগ সবাই আঁকতে পারি আশা করি। তো এটা যদি এক্স হয়, এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এদিকে আমরা এক্সের প্লাস মান হলে যাই, এদিকে হচ্ছে এক্সের মাইনাস মান হলে যাই। ওয়াই প্লাস হলে উপরে যাই, ওয়াই মাইনাস হলে নিচে আসি। তাহলে এক্স হচ্ছে -2, তাহলে এক্স যেহেতু মাইনাস, আমরা এখান থেকে যাব হচ্ছে এই পাশে, 1 ঘর 2 ঘর -2। আর ওয়াই হচ্ছে +2, প্লাস হলে কি ওয়াই উপরে যায়, তাহলে 1 ঘর 2 ঘর। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়তেছে বিন্দুটা? বিন্দুটা পড়তেছে কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি? দ্বিতীয়। আচ্ছা, 7 নম্বরে বলেছে 4 + a + b + 32 ধারাটির সাধারণ অনুপাত কত? আচ্ছা, তাহলে আমাদের ধারাটা কি দেওয়া আছে? 4 + a + b + 32। আচ্ছা, প্রথম পদ হচ্ছে কত? 4। সাধারণ অনুপাতই তো বললো। সাধারণ অনুপাত আর আমরা সাধারণ অনুপাত জানি কি?
পরের পদটাকে ভাগ করতে হয় আগের পদ দ্বারা। পরের পদ হচ্ছে a, আগের পদ হচ্ছে কত 4। এটা হচ্ছে আমাদের সাধারণ অনুপাত। এখন এখান থেকে আমরা কি বের করব? সাধারণ অনুপাতের মান বের করব। আচ্ছা, তাহলে তার জন্য আগে আমার এর মান জানতে হবে। এ মানে হচ্ছে ধারার প্রথম পদ, আর এটা হচ্ছে আমার এইখানে একটা মান দেওয়া আছে, সেটাকেই ধরছে। আবার এইখানে কেউ 4 বসায় দিয়ে অঙ্ক কিন্তু করবা না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এখানে আমরা চেক করব যে ধারার প্রথম পদ ছাড়া আর কোন পদটা দেওয়া আছে। কত? 4 নম্বর পদ দেওয়া আছে। তাহলে চতুর্থ পদ কত? 32। তাহলে যেহেতু এটা গুণোত্তর ধারা, মানে অনুপাত বলেছিল, অনুপাত বলছে মানে গুণোত্তর ধারা, তাহলে এর চতুর্থ পদের সূত্র কি? ar⁴ - 1 সমান কত? 32। তাহলে ar³ সমান কত হয়? 32। তাহলে এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে a/4³ সমান 32। আচ্ছা, তাহলে আমরা পেলাম 4 × a³/4³ কত? 64 সমান 32। তাহলে আমরা 64কে যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে কত হবে? 64 ভাগ 4 16। আর আর গুণ করলে a³ সমান 16 আর 32 কিন্তু গুণ হচ্ছে 512। তাহলে 512 কতর কিউব হয়? 512 হচ্ছে 8-এর কিউব। এর মান আমরা কত পেলাম? 8। এই কিন্তু এই যে সাধারণ অনুপাতে যেটা বসাইছিলাম a/4, এই কিন্তু আবার প্রথম পদ ধরে প্যাচ লাগাবে না। আচ্ছা, তাহলে আমরা সাধারণ অনুপাত পাবো কত? a/4। তাহলে এর মান আমরা কত পেলাম? 8। 8 ভাগ 4 কত হবে? 8 ভাগ 4 2। তাহলে সাধারণ অনুপাতের মান আমরা কত পেলাম? 2। তাহলে এখানে যে বলা আছে ধারাটি সাধারণ অনুপাত কত? সাধারণ অনুপাত হচ্ছে 2। তারপর 8 নম্বর এমসিকিউ বলা আছে দুইটা সমীকরণ দেওয়া, এই সমীকরণ জুটির প্রকৃতি নির্ণয় করতে বলল। সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে, পরস্পর নির্ভরশীল। তো এটা করার জন্য আমরা কি করি? এটা করার জন্য হচ্ছে আগে আমরা সমীকরণ দুইটা লিখব। 5x + 3y = 4, আরেকটা সমীকরণ হচ্ছে 2x + 7y = 9। তাহলে এই সমীকরণের এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে কি c। তাহলে আমরা ধরি a1 b1 c1, আর এই সমীকরণের জন্য ধরবো a2 b2 c2। তো এগুলোর অনুপাত আমরা বের করব। a1 ভাগ a2 সমান b1 ভাগ b2। আগে এই দুইটা করে দেখি ঠিক আছে কিনা। তাহলে a1 হচ্ছে 5, a2 হচ্ছে 2 সমান b1 হচ্ছে 3, b2 হচ্ছে 7। এই দুইটা ভগ্নাংশ কি সমান? না, সমান না। তাহলে এই a1 ভাগ a2 সমান b1 ভাগ b2 যদি হয়, তাহলে সমীকরণের প্রকৃতি হয় কি? সামঞ্জস্য হয়, অনির্ভরশীল হয়, অনির্ভরশীল, আর হয় হচ্ছে একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা করে দেখি কোনটা কোনটা মিলতেছে অপশনের সাথে। অপশন একে বললো সামঞ্জস্য, হ্যাঁ ঠিক আছে। অসংখ্য সমাধান আছে, আমাদের তো নিয়ম অনুযায়ী একটি সমাধান আছে, তাহলে এই অপশনটা কিন্তু আমাদের উত্তরে আসবে না। পরস্পর অনির্ভরশীল, হ্যাঁ পরস্পর অনির্ভরশীল, তাহলে আমাদের অ্যান্সার আসবে 1 আর 3। আচ্ছা, এবার 9 নম্বর এমসিকিউ এ একটা চিত্র দেওয়া আছে যে উপরের চিত্রে MAD কোণের মান কত? MAD এইটুকু কোণ কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে। তো এক্ষেত্রে আমরা একটা নিয়ম ফলো করব যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। তাহলে এইটা কিন্তু অলরেডি তোমাকে সমকোণ বলে দিয়েছে যে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এ বি সি আর এম যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে বি আর এম কোণ কি? পরস্পর বিপরীত কোণ। তাহলে এদের যোগফল কত হবে? 180 ডিগ্রি, কারণ আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের যোগফল 180 ডিগ্রি। তাহলে এইটা যদি 90 হয়, এটা কত হবে? এটাও কিন্তু হবে 90 ডিগ্রি, কারণ দুইটার যোগফল কত হবে? 180। আচ্ছা, তাহলে এইটা যদি 90 হয়, আমরা জানি এইভাবে একটা সরল রেখা থাকলে এর পুরা যে কোণ, এটাকে বলে
সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে এইখানে যদি 90 হয়, আমরা যদি এরকম ধরি, এম কোণ যদি এইভাবে ধরি, এই টোটালটা কত 180, তো এইটুকু 90 হলে বাকিটুকু কত, বাকিটুকু 90। তাহলে আমরা যদি এই ত্রিভুজটা ধরি, এম এ ডি ত্রিভুজটা ধরি, এটা হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, ডি কোণ কিন্তু চিত্রে দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে এখন কত, তাহলে 90 আর 30 120, তাহলে এখন থাকতেছে কত, 3 কোণের সমষ্টি 180। তাহলে 180 থেকে যদি আমরা 120 মাইনাস করি, আমার এখন থাকতেছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, 10 নম্বরে বললো 10x = 5/2 হলে cos স্কয়ার x এর মান নির্ণয়, মান কত। আচ্ছা, 10x হচ্ছে 5/2, cos স্কয়ার x এর মান কত। আচ্ছা, লিখে নিলাম 10x = 5/2। এগুলো ত্রিভুজকে করলে কিন্তু অনেক সহজ হয়, ত্রিকোণমিতিক অনুপাতের এই টাইপের যে এমসিকিউগুলো আছে। তাহলে কোণ এক্সকে আমি এই কোণটা ধরলাম, এটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ অনুযায়ী কিন্তু আমরা লম্ব আর ভূমি ধরি। সূক্ষ্মকোণের বিপরীতটা হচ্ছে কি, লম্ব, আর এর নিচের সূক্ষ্মকোণের সাথে নিহিত যেটা সেটা হচ্ছে ভূমি, আর সমকোণের বিপরীতটা হচ্ছে অতিভুজ। তাহলে 10 মানে আমরা কি জানি, 10 মানে আমরা জানি লম্ব ভাগ ভূমি। তাহলে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 2। তাহলে এর বিপরীতটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 5, ভূমি হচ্ছে 2। তাহলে আমাদের অতিভুজ কত হবে, অতিভুজ হবে কত, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, রুট করে দিলেই হচ্ছে। তাহলে 5 × 5 = 25 আর 2 × 2 = 4, তার মানে √ কত পাচ্ছি, 29। আচ্ছা, আমরা বের করব কার মান, বের করব হচ্ছে cos স্কয়ার x এর মান। তাহলে চিত্র অনুযায়ী cos x কত, cos মানে কি, cos মানে হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে আমাদের ভূমি হচ্ছে কত 2, অতিভুজ হচ্ছে √29। এটা হচ্ছে cos x, কিন্তু আমার বললো cos স্কয়ার, তাহলে আমরা কি করে দিব, স্কয়ার করে দিব। তাহলে 2 স্কয়ার হচ্ছে 4, আর রুট স্কয়ারে কাটা যাচ্ছে, তাহলে 4/29। তাহলে 4/29 আমাদের কোন অপশানে আছে, অপশান ঘতে, 4/29। 11 নম্বরে বললো যদি m = AB12, m এর সেট হচ্ছে AB12 এবং n এর সেট হচ্ছে 1 2 হয়, তবে n - m কত, n - m। তাহলে আমরা দেখি n সেট হচ্ছে 1 2, মাইনাস করব হচ্ছে m সেট AB12। আচ্ছা, আমরা কোন সেটটা বিয়োগ করতেছি সেটা কিন্তু আমাদের দেখার কোনো দরকার নাই, যে সেটা বিয়োগ করতেছি এটা তো বাদই হয়ে যাবে। যেটা বিয়োগ করব তার যে উপাদানগুলো আগের সেটে আছে সেগুলো এখান থেকে আমরা কি করে দিব, বিয়োগ মানে বাদ দিয়ে দিব। তাহলে 1 কি এই সেটে আছে, হ্যাঁ, তাহলে 1 কিন্তু এই সেট থেকে চলে যাবে। 2 কি এই সেটে আছে, হ্যাঁ, 2ও কিন্তু চলে যাবে। তাহলে আমার থাকলো কি, ফাঁকা সেট। অনেকে আবার এই সেটের অ্যাবি লিখে দিলে কিন্তু সমস্যা, কারণ এই সেট তো আমরা বাদই দিয়ে দিচ্ছি, এটা কেন আসবে। আমরা আমাদের এই সেটের সাথে এই সামনের সেটে যা মিল থাকবে সামনের সেট থেকে সেগুলো বাদ দিয়ে বাকিগুলো লিখব। যেহেতু 1 এবং 2 দুইটাই এই সেটে ছিল, সেজন্য এই সেট থেকে 1 এবং 2 দুইটাই বাদ হয়ে গেল, মানে বিয়োগ হয়ে গেল। তাহলে আমরা পেলাম হচ্ছে কি, ফাঁকা সেট। তাহলে আমাদের 11 নম্বর অ্যান্সার কি হবে, ফাঁকা সেট। এইখানে কিন্তু 12 নম্বর অবজেক্টিভটা বলা আছে যে 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গাণিতিক গড়। অনেকের চোখে কিন্তু মৌলিক কথাটি পড়বে না, কিন্তু এটি কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখব 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে এবং তাদের গড় বের করব। তাহলে এক তো মৌলিক সংখ্যা না, 1 থেকে 19-এর ভেতর কতগুলো মৌলিক সংখ্যা আছে আগে সেগুলো আমরা লিখি। তাহলে প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2, 3, 5, 7, 11, তারপর কত হয় 13, 17 আর হচ্ছে কত 19। তাহলে আমরা কয়টা মৌলিক পেলাম, 1 2 3 4 5 6 7 8। তাহলে এই 8টা সংখ্যা যোগ করে আমরা 8 দিয়ে কি করব, ভাগ করব। তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে যাব। 2 + 3 + 5 + 7 + 8 9 10, এগুলো একটা মৌলিক না, হ্যাঁ, 11 + 13 + 17 + 19, 77 ভাগ হচ্ছে 8। তাহলে আমরা অ্যান্সার পেলাম হচ্ছে 9.625, মানে 9.6 যেটা সেটা হবে কি উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে 9.62 বা 63, এটাকে কিন্তু আমরা সঠিক উত্তর ধরতে পারি। 13 নম্বর অবজেক্টিভে বললো চিত্রে বিডি এর দৈর্ঘ্য কত। বিডি মানে বি থেকে ডি পর্যন্ত এই টোটাল দৈর্ঘ্যটুকু কিন্তু আমাদের জানতে চাইলো।
তাহলে আমরা যদি বিডির দৈর্ঘ্য বের করি, এখানে হচ্ছে এক্স, কিভাবে করা যায়, আগে আমরা এখানের এইটুকু বের করি। তো এইটা যদি 90 ডিগ্রি হয়, এই পাশেও কিন্তু 90। তাহলে এখানে যেহেতু 20 মিটার আছে, ত্রিভুজ ABC হতে পাই। ত্রিভুজ ABC থেকে আমরা বের করব হচ্ছে কি এসি বের করব। তাহলে এইটা যদি সূক্ষ্মকোণ হয়, এর বিপরীতটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। লম্ব আর ভূমিতে কি হয় 10, 10 কত ডিগ্রি, 60 ডিগ্রি, যেহেতু আমরা এই ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, সমান হচ্ছে লম্ব ভাগ ভূমি। ভূমি কত 20, তাহলে 10 সাইডের মান হচ্ছে √3 AC/20। তাহলে আমরা এসি পেলাম হচ্ছে 20√3, মানে এইটা পেলাম হচ্ছে 20√3। তাহলে এখন কিন্তু আমরা সিডি সহজেই বের করতে পারবো। তাহলে সিডি আমরা কিভাবে বের করব, যে আমরা যদি এটাকে 60 ডিগ্রি ধরি, তাহলে এটা হচ্ছে কি লম্ব, কারণ সূক্ষ্মকোণের বিপরীতটা লম্ব এই ত্রিভুজের জন্য, আর ভূমি তো আমি জানি 20√3। তাহলে আমরা যদি বের করি যে 10 এই ত্রিভুজের জন্য 10, এই সূক্ষ্মকোণ নিলাম 60 ডিগ্রি, লম্ব ভাগ হচ্ছে কি ভূমি, লম্ব হচ্ছে সিডি, ভূমি হচ্ছে 20√3। তাহলে আমরা পেলাম 10 60 ডিগ্রির মান কত √3, সিডি ভাগ 20√3। তাহলে আর গুণ করলে কত হবে, সিডি একে সিডি আর 20√3 আর √3 গুণ করব, তাহলে হবে 20 × 3, কারণ √3 গুণ করলে একটা 3 হয়ে যাবে। তাহলে সিডির মান আমরা কত পেলাম 60। তো এই 13 নম্বর অবজেক্টিভে যেহেতু আমাদের বি থেকে ডি পর্যন্ত বলেছিল যে বিডির দৈর্ঘ্য কত, তাহলে বিডি হচ্ছে কি বিসি প্লাস সিডি, এটা 60 হবে না, ভুল হয়ে গেছে, বিসি প্লাস সিডি। তাহলে বিসি হচ্ছে কত মিটার, 20 মিটার, আর সিডি আমরা কত পেলাম 60 মিটার। তাহলে 20 আর 60 কত হয় 80। তাহলে আমাদের অপশান হচ্ছে ঘ নাম্বারটা সঠিক, যে 80 মিটার। তো 14 নম্বর এমসিকিউ বললো যে ত্রিভুজ PQR আঁকার জন্য নিচের কোন তত্ত্বগুলো প্রযোজ্য। আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস বলে দেই যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, আর ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে আমরা একটা একটা করে অপশান চেক করি। তাহলে এই 3 গুণ যোগ করলে কত হওয়ার কথা 180, 60 যোগ 50 যোগ 70, 180, ঠিক আছে। তো না না, এইভাবে চেক করা যাবে না, এটা আমরা বাহু দিয়েই চেক করব, যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে। আচ্ছা, তাহলে এই যে 4 সেন্টিমিটার 7 সেন্টিমিটার যোগ করলে কত হয়, এই দুইটা আমি যোগ করলাম, 7 আর 4 হচ্ছে 11। আচ্ছা, কিন্তু তৃতীয় বাহু কত 11, আমরা বললাম যে যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় হবে, তাহলে এটা কিন্তু ঠিক না। তো পরেরটা যদি করি, 6 আর 9 হচ্ছে 15, আর তৃতীয় বাহু হচ্ছে 12। হ্যাঁ, তাহলে এখানে আমরা যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড় কিন্তু পেলাম। তাহলে অপশান হচ্ছে কত ঘ, যে PQR আঁকার জন্য কোন তত্ত্বগুলো প্রযোজ্য। আমরা এইটা দ্বারা কিন্তু PQR সহজেই আঁকতে পারবো। আর 3টা কোণ দেওয়া থাকলে আমরা কেন আঁকতে পারবো না, কারণ আমরা যদি সাপোজ আঁকার চেষ্টা করি, একটা রশ্মি নিলাম, রশ্মি নিয়ে তো আগে আমার যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকতে হবে, তারপর না আমি কোণ আঁকবো, যে এখানে একটা কোণ আঁকবো, এখানে একটা কোণ আঁকবো, মাঝখানে একটা কোণ হয়ে যাবে অলরেডি। তাহলে যেহেতু আমি যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যই জানি না, তাহলে এই শুধু 3টা কোণ দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। আচ্ছা, রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা কয়টি? এটা আমরা সবাই জানি যে রম্বসের প্রতিসাম্য রেখার সংখ্যা হচ্ছে 2টি। একটি বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা কত? বৃত্তের ব্যাস হচ্ছে কত 12 সেন্টিমিটার। তাহলে ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, মানে 2r, ব্যাস হচ্ছে 2r, 12 সেন্টিমিটার, এর পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 2πr। বৃত্তের পরিসীমা সূত্র কি 2πr। তাহলে 2r হচ্ছে 12, আর পাই গুণ করে দিলেই হচ্ছে। তাহলে 12-র সাথে আমরা গুণ করব কত 3.1416, 37.6992। তাহলে কত হবে প্রায় 37.70, 699 মানে 69, প্রায় 70 দশমিকের পরে। আচ্ছা, একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কোনটি? 20% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে, তাহলে আমরা কেনা দাম যদি 100 টাকা ধরি, মানে ক্রয়মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে কত 80 টাকা, যেহেতু ক্ষতি হয়েছে। তাহলে ক্রয়মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? তাহলে আমরা ক্রয়মূল্য কত ধরেছিলাম
100 টাকা, বিক্রয় মূল্য কত 80 টাকা। তাহলে আমরা 20 দ্বারা কাটাকাটি করলে 5 20 100, 4 20 80, 5:4। উত্তর হবে কত 5:4। এবার 18 নম্বর অবজেক্টিভে বলা আছে যে 0.69 এর সামান্য ভগ্নাংশ নিচের কোনটি। তাহলে এটা কিন্তু আমরা ক্যালকুলেটর দিয়ে মিলিয়ে নিব যে কোন অপশানটা আমরা ক্যালকুলেটরে বসালে এই উত্তরটাই আসছে, সেইভাবে আমরা সহজেই কিন্তু বের করে নিব। তাহলে 69 ভাগ হচ্ছে 100, তাহলে কত 0.69। প্রথমটাই কিন্তু মিলে গেল। তাও আমরা ক্রস চেক করার জন্য বাকিগুলো দেখে নিই। খ নম্বর অপশন হচ্ছে 69 ভাগ হচ্ছে 10, এটা হচ্ছে 6.9, তাহলে কিন্তু এটার সাথে মিলল না। তারপর 23 ভাগ 30, এটা হচ্ছে গ নাম্বার অপশান, না এটাও মিলেনি। তারপর 7 ভাগ হচ্ছে 10, এটাও কিন্তু মিলেনি। তাহলে আমাদের প্রথমটাই কিন্তু মিলে গেল, তাহলে এটা সামান্য ভগ্নাংশ হচ্ছে অপশান 1। একটি বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে? আমরা জানি বর্গের ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, 20 নম্বরে বলেছে ফাংশন অফ y সমান সমান y⁴ প্লাস 5y² মাইনাস 3 হলে ফাংশন অফ -1 কত? -1 দিয়ে ফাংশনটা বের করতে বলল। তাহলে আমরা যদি বের করতে যাই তাহলে y এর জায়গায় কত বসাবো? -1। তাহলে -1 পাওয়ারে আছে 4। আমরা জানি মাইনাস সংখ্যার উপরে পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে সেটা প্লাস হয়ে যায়। তাহলে এই যে -1 পাওয়ারে আছে 2, এটাও প্লাস হয়ে যাবে। 5 - 3, তাহলে 5 আর 1 হচ্ছে 6, 6 থেকে 3 গেলে কত থাকবে? 3। তাহলে আমাদের অ্যান্সার হবে 3। অপশান গ হচ্ছে সঠিক। তো 21 নম্বরে বলা আছে cos² θ মাইনাস sin² θ সমান 1 হলে থিটার মান কত? আচ্ছা, তাহলে এটাও কিন্তু আমরা এই থিটার মানগুলো এখানে বসিয়ে বসিয়ে বের করতে পারি বা এখান থেকেও সমাধান করা যায়। cos² θ মাইনাস sin² θ সমান 1। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি? cos² মানে কি 1 মাইনাস sin² মাইনাস sin² θ ইকুয়াল 1। তাহলে আমরা পেলাম কি, সবগুলো এক পাশে নিয়ে আসলে 1 মাইনাস 2 sin² θ মাইনাস 1 সমান 0। তাহলে এই +1 -1 কিন্তু চলে যাচ্ছে। আমরা পেলাম হচ্ছে 2 sin² θ সমান 0, 2 ওই পাশে গেলে 0 হয়ে যাবে। তাহলে sin θ সমান সমান আমরা পাবো হচ্ছে 0। তাহলে সাইন কত ডিগ্রির মান 0? সাইন 0 ডিগ্রির মান হচ্ছে কিন্তু 0, তাহলে 0। তাহলে আমরা θ সমান সমান কত পেলাম? 0 ডিগ্রি। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 21 নম্বর প্রশ্নের জন্য উত্তর হবে কত? 0 ডিগ্রি। আচ্ছা, তো 22-এ বলা আছে m + n সমান 5, m - n সমান হচ্ছে 3 হলে m² + n² এর মান কত? তাহলে এখানে বলা আছে m + n হচ্ছে 5, আচ্ছা, আর m - n হচ্ছে কত? 3। তো এই দুটো সমীকরণ যদি আমরা যোগ করে দেই, +n - n কাটা যাবে, 2m সমান সমান কত হবে? 8। m এর মান আমরা কত পেলাম? 4। তাহলে n কত হবে? m যদি 4 হয়, মানে যে কোনো একটা সমীকরণে বসালে 4 + n সমান 5, তাহলে n এর মান আমরা পাবো কত? 1। আচ্ছা, তাহলে m পেলাম 4, n হচ্ছে 1। তাহলে m² মানে 4², m² মানে কত? 4², আর n² মানে 1²। তাহলে 4 × 4 = 16, আর 1² হচ্ছে 1, তাহলে 16 আর 1 কত হবে? 17। আচ্ছা, মূলত সংখ্যার ক্ষেত্রে √49 একটি বিজোড় সংখ্যা। √49 মানে কত? 7। হ্যাঁ, 7 একটি বিজোড় সংখ্যা। 0.21 একটি অপকৃত ভগ্নাংশ। এটা আমরা করে দেখি অপকৃত কিনা। 0.21, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি, আগে আমরা পূর্ণ সংখ্যাটা লিখব, মানে 0 দেখার দরকার নেই, পূর্ণ সংখ্যাটা লিখব। তারপর কি করব? 0.21 এটা কতর মতো দেখতে? 100-র মতো, মানে সাইজটা 100-র মতো শর্টকাট করতে গেলে। তাহলে 21 ভাগ হচ্ছে 100, এটা কি অপকৃত ভগ্নাংশ? 21 ভাগ 100, এই যে 0.21 হলো। কিন্তু এরকম যদি থাকতো যে 0.021, তাহলে আগে আমরা পূর্ণ সংখ্যাটা লিখতাম, তারপরে এটা সাইজটা কতর মতো? 1000-এর মতো, 1000 দিয়ে ভাগ করে দিলেই হতো। আচ্ছা, তাহলে আমরা জানি অপকৃত ভগ্নাংশ কখন হয়? যখন লব বড় হয়। এখানে কি লব বড়? না, লব মানে হচ্ছে উপরেরটা। তাহলে এটা কিন্তু অপকৃত ভগ্নাংশ না, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে যেহেতু এটা ভুল, আমাদের অপশান হবে 1 আর 3।
মানে খ নাম্বারটা। আর 3 বলছে 0 একটি পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যার মধ্যে 0 প্লাস মাইনাস সব থাকে। আচ্ছা, এবার 24 নাম্বার এমসিকিউ আসা যাক। 24 নম্বরে কি বললো যে ডি সমান সমান ওয়াই, যেন ওয়াই বিলংস টু এন, মানে ওয়াই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং 5-এর সমান বা তার বড় এবং 10-এর সমান বা ছোট। আচ্ছা, তাহলে 5-এর সমান, সমান চিহ্ন আছে, আবার 10-এরও সমান, তাহলে 5 থেকে একদম 10 পর্যন্ত যাব। 5, 6, 7, 8, 9, 10, যেহেতু সমান চিহ্ন দেওয়া মানে 5ও আসবে 10ও আসবে, তাহলে অপশান কয় কিন্তু আমাদের উত্তর। তাহলে 25 নাম্বার এমসিকিউ, এটাকে যদি আমরা প্লাস ধরি, এটা প্লাসই, পি সমান সমান 3 + 2√2, তাহলে 1/p কত হবে? তাহলে 1/p আমরা অবশ্যই বের করতে পারি যে একটা প্লাস থাকলে একটা কিন্তু মাইনাস হয় এই টাইপের অঙ্কের ক্ষেত্রে। তাহলে p + 1/p এর মান কত? p + 1/p, তাহলে p এর মান হচ্ছে 3 + 2√2, 1/p এর মান হচ্ছে 3 - 2√2, তাহলে এই প্লাস মাইনাস কাটা গেলে মান হচ্ছে কত? 6, তাহলে এটার মান হবে 6। তারপর বললো p³ - 1/p³ এর মান কত? তাহলে এটার অনুসিদ্ধান্ত বসালে কি হবে? p - 1/p³ + 3p 1/p × p - 1/p, তাহলে আমার জানতে হবে হচ্ছে p - 1/p কত। তাহলে p - 1/p কত আসবে? এটা যদি 6 হয় ওইটার সময় এটা এরকম হবে 3 + 2√2 মাইনাস দিয়ে যখন 1/p বসাবো তখন তার চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 3 3 কাটা, 2টা √2 আর 2টা √2, 4টা √2, 4√2 হবে। তাহলে এটার মান কত? 4√2³ + pp কাটা 3 × 4√2, তাহলে 4-এর কিউব, 4-এর কিউব কত হয়? 64, আর 2-এর 2√2 কিউব, তার মানে কত হবে? √2 কয়বার? 3 বার, 1 বার, 2 বার, 3 বার, তাহলে 2টা মিলায় হচ্ছে 2 আর একটা √2 থাকবে, প্লাস 3 × 4 = 12, 12√2, তাহলে 64 দোকানে কত হলো? 64 × 2 128√2 প্লাস হচ্ছে 12√2, তাহলে এইটা যদি আমরা একসাথে করে ফেলি কত হবে? 128 × √2 প্লাস 12 × √2, 197.98, মানে এটা কিন্তু উত্তর। আচ্ছা, এবার বলছে 0.0043 এর সাধারণ লগের পূর্ণক কত? সাধারণ লগের কি বের করতে বললো? পূর্ণক। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা আগে কি করব? আগে লগ চাপবো, তারপরে না 10 বেস লগ চাপতে হবে। তো আমার ক্যালকুলেটারে 10 বেস কোনটা? এটা সহজে ক্যালকুলেটর দিয়ে কীভাবে বের করা যায়, যেহেতু 0.0043, তো সেজন্য আগে আমরা লগ চাপবো। নর্মাল ক্যালকুলেটারে এভাবেই করা যাবে, কোনো সমস্যা নাই, আমারটা একটু অ্যাডভান্স ফিচার আছে। তাহলে লগ চাপবো, তারপরে আবার শিফট দিয়ে লগ দিব, বেস 10 আসবে, তারপরে মানটা বসাবো 0.0043, তাহলে আমরা পেলাম কত? 4.3 × 10 ইনভার্স 3। এখানে 10-এর পাওয়ারে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে লগের পূর্ণক, 10-এর পাওয়ারে যেটা পাবো, তাহলে -3, কত পেলাম? -3, তাহলে এই -3-কে +3 লিখে উপরে বার লেখা যায়, তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 3 বার। আচ্ছা, এখানে 28 নম্বর যে এমসিকিউ সেটাতে বললো পি ও কিউ এর মান কত। তাহলে পি ও কিউ মানে এই কোণটুকুর মান কত সেটা আমাদের জানতে চাইলো। পি এস কিউ কিন্তু বলা আছে 120 ডিগ্রি, পি এস কিউ কোণ সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমরা যদি এই যে পি কিউ চাপ, এই চাপের জন্য বৃত্তের কেন্দ্রের সাথে যেই কোণ সেটাকে যদি আমরা কেন্দ্রস্থ ধরি এবং এইভাবে যদি আমরা একটা কোণ আঁকি, তাহলে এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এখানে যদি সাপোজ একটা আমি নাম দিই ডি, তাহলে আমাদের কি হচ্ছে? পি এস কিউ ডি, এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত যে কোণ, বিপরীত কোণ দৈর্ঘ্যের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে একটা যদি 120 হয় আরেকটা কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই বৃত্তস্থ কোণ যদি 60 ডিগ্রি হয় এর কেন্দ্রস্থ কত হবে?
আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে এই পি ও কিউ এই কোণটা হবে কত? 120 ডিগ্রি। আশা করি সবাই আমরা এটি বুঝতে পেরেছি। তাহলে আমাদের অপশান হবে কত? গ, 120 ডিগ্রি। আর এস এর দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে আর এস এর দৈর্ঘ্যটা বের করার জন্য আমরা খাতায় এঁকে করি। তাহলে এখান থেকে যদি আমরা আর এস এর দৈর্ঘ্য বের করতে যাই, আর থেকে এস মানে এইটুকু, তাহলে আমাদের ওপি সমান সমান ছিল হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে অর্ধেক কত হবে? এটা কিন্তু অর্ধেক, তাহলে অর্ধেক হচ্ছে 15, এখানে হচ্ছে কত? 15। আচ্ছা, আর যেহেতু এখানে 120 ডিগ্রি বলা ছিল, তাহলে এইটুকু হচ্ছে 60 ডিগ্রি, আর এখানে 90 মানে এটাও 90। তাহলে আমরা যদি ত্রিভুজ আর, এটা কিউ, পি কিউ হচ্ছে 30। আচ্ছা, তো এখানে আমরা যদি ত্রিভুজ আর এস কিউ নিয়ে কাজ করি, এখানে আর কিউ সমান সমান আমরা কত পেলাম? 15। তারপরে এখানে যে কোণ, যে আর এস কিউ, এই কোণটুকু পেলাম আমরা কত ডিগ্রি? 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা যেহেতু সমকোণী ত্রিভুজ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কাজ করি, ত্রিভুজ আর এস কিউ হতে পাই, এইটা যদি আমি সূক্ষ্মকোণ ধরি, এর বিপরীতটা কি হবে? আমরা এই ত্রিভুজের জন্য করছি। এটা যদি সূক্ষ্মকোণ ধরি, এর বিপরীতটা হচ্ছে লম্ব। আচ্ছা, আমি বের করব হচ্ছে কি এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমিতে কোন অনুপাত হবে? 10। লম্ব হচ্ছে 15, ভূমি হচ্ছে কত? আর এস। তাহলে 10 60 এর মান হচ্ছে √3, 15 ভাগ আর এস। তাহলে আর এস সমান সমান কত হবে? 15 ভাগ √3। তাহলে কত আসে দেখি? 8.66। আর এস সমান সমান কত আসে? 8.66। 8.66 মানে কোন অপশনের সাথে মিলে? প্রায় 8.66 মানে 8.5 এর উপরে থাকলেই কিন্তু আমরা এটাকে 9 ধরতে পারি। তাহলে 9 সেন্টিমিটার। তো 30 নম্বরে বললো 2, 10, 5, 1, 0, 7, 3, 4 সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে আগে আমরা সংখ্যাগুলোকে সাজাবো, সিরিয়ালি সাজাবো। 0, 1, 0, 1, তারপরে কত আছে? 2, 2, 3, 4, 3, 4, 5, আর কত? 7ও আছে, 5, 7, 10। তাহলে কয়টা সংখ্যা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আচ্ছা, তাহলে মধ্যকের সূত্র কি? যেহেতু এখানে জোড় সংখ্যক আমাদের তথ্য আছে, তাহলে মধ্যকের সূত্র হচ্ছে n/2 তম প্লাস n/2 যোগ 1তম পদ ভাগ হচ্ছে কত? 2। তাহলে এখানে হচ্ছে n কত? 8, মানে 8টা আছে উপাদান। তাহলে n/2 মানে হচ্ছে 4তম পদ প্লাস n/2 + 1 মানে 5তম পদ ভাগ হবে কত? 2। তাহলে 4তম পদ কত? 1, 2, 3, 4, 3, আর 5তম পদ হচ্ছে 4। তাহলে 3 যোগ 4 ভাগ হচ্ছে 2। উত্তর কত আসবে? 3 যোগ 4 ভাগ হচ্ছে 2। তাহলে অ্যান্সার আসলো 3.5। তাহলে আমাদের মধ্যক হচ্ছে কত? 3.5। আশা করি সবাই আমাদের এমসিকিউ ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কারো কোথাও বা কোনো এমসিকিউ স্পেসিফিকভাবে সমস্যা থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। এবং তোমরা আর কোন কোন বোর্ডের এমসিকিউ সমাধান চাও, সেটা ম্যাথ, ফিজিক্স, যে কোনো কিছু হতে পারে, আমাকে কমেন্টে জানাতে পারো। আমি চেষ্টা করব সেগুলো ক্লাস আকারে দেওয়ার জন্য। ধন্যবাদ সকলকে। যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সাথেও তোমাদের এই ক্লাসটি শেয়ার করে নিও।